stupid president $350 billion. We gave you military equipment, and you men are brave, but they had to use our military. If you didn't have our military equipment. বিশ্ব যেন এক নজিরবিহীন ঝগড়া উপভোগ করল। সভ্যতার ইতিহাসে কোনো কূটনৈতিক বৈঠক এরকম পাড়া মহল্লা বা সালিশ বৈঠকের ঝগড়ায় পরিণত হয়েছিল কিনা তা জানা নেই। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সেই বিরল ঘটনাই ঘটল। একসময় তাদের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। সিএনএনের বিশ্লেষক নিক প্যাটন ওয়ালস এই ঘটনাকে 1945 সালের পর ইউরোপের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় বলে অভিহিত করেছেন। নিক প্যাটন কেন এই ঘটনাকে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা বলছেন, চলুন একটু দেখা যাক। বৈঠকে জেলেনস্কিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আমাদের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, আমরা আপনাদের অনেক কিছু দিয়েছি। জবাবে জেলেনস্কি বলেন, কৃতজ্ঞতা? যখন তখন আমাদের মানুষদের মেরে ফেলা হচ্ছে, শহরগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর আপনি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে বলছেন, আপোষ করতে বলছেন তাদের সঙ্গে? প্রশ্নের উত্তরে আপোষ করা ছাড়া এই মুহূর্তে জেলেনস্কির আর কিছু করার নেই বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ঠিক তখনই জেলেনস্কি বলে ওঠেন, হ্যাঁ, কিছু করার নেই, কারণ আপনি সবকিছু আটকে রেখেছেন, আমাদের সহায়তা দিতে দেরি করছেন, পুতিনের মিথ্যে কথাগুলোরই পুনরাবৃত্তি করছেন আপনি, আর রাশিয়াকে সুযোগ করে দিচ্ছেন। জেলেনস্কি এই কথা বলার পর সেখানে উপস্থিত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, ইউক্রেনকে অবশ্যই বাস্তববাদী হতে হবে। এর জবাব দিতেও দেরি করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, আপনি কোন বাস্তববাদিতার কথা বলছেন? রাশিয়া অন্যায়ভাবে আমাদের জায়গা দখল করে নিচ্ছে, সাধারণ মানুষদের হত্যা করছে, শিশুদের পর্যন্ত অপহরণ করে নিয়ে যাচ্ছে, এত কিছুর পরেও আপনি বাস্তববাদী হতে বলেন? জেলেনস্কির এমন মতামতের পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, এভাবে চললে তো ব্যবসা চালানো কঠিন হয়ে পড়বে, আমি আপনার জায়গায় থাকলে এই পরিস্থিতিরই সৃষ্টি হতো না। জবাবে জেলেনস্কি বলেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আপনি ইউক্রেনকে ওদের হাতে তুলে দিতেন। এরপর ঝগড়া আরো তীব্র রূপ নেয়। ট্রাম্প রীতিমতো চিৎকার করতে থাকেন, জেলেনস্কিকে বলতে থাকেন, আপনি আমেরিকাকে অসম্মান করছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। এরপর কার্যত বৈঠক ভেস্তে যায়। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে জেলেনস্কিকে ওভাল অফিস থেকে বের করে দেওয়া হয়েছে, আর ইউরোপের সংবাদ মাধ্যমগুলো বলছে জেলেনস্কি বৈঠক শেষ না করেই বের হয়ে এসেছেন। তবে উত্তপ্ত পরিস্থিতি ও জেলেনস্কির গোয়ার্তুমি দেখে ধারণা করা যায় জেলেনস্কিকে বের করেই দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, শুক্রবার ওভাল অফিসে ইউক্রেনের বিরল খনিজ নিয়ে চুক্তি করতে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ইউক্রেন যুদ্ধে আমেরিকা এতদিন যত সহায়তা দিয়েছে তার বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজগুলোর 50% আমেরিকাকে ইউক্রেনের দিয়ে দেওয়া উচিত। এসব খনিজ সংক্রান্ত চুক্তির বৈঠকেই বাকবিতণ্ডা হয়। এরপর ভেস্তে যায় বৈঠক। স্বাভাবিকভাবেই কোনো চুক্তিও হয়নি। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে জেলেনস্কি লেখেন, ধন্যবাদ আমেরিকা, ইউক্রেন ন্যায্য অধিকার ও দীর্ঘস্থায়ী শান্তির পক্ষে, তার জন্য যা করণীয় তাই করছে। অন্যদিকে ট্রাম্পও লিখেছেন, ওভাল অফিসকে অপমান করেছেন জেলেনস্কি, তবে শান্তির জন্য সত্যিই কখনো প্রস্তুত থাকলে তিনি আবার হোয়াইট হাউসে আসতে পারেন। এই ঘটনার পর জেলেনস্কির ভাগ্যে কি ঘটতে পারে তা দেখার জন্যই এখন বিশ্ববাসীর অপেক্ষা। আশঙ্কা করা হচ্ছে আমেরিকাকে অসম্মান এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি তর্ক করার জন্য জেলেনস্কিকে চরম মূল্য দিতে হবে। এরই মধ্যে জেলেনস্কিকে স্বৈর শাসক বলে অভিহিত করেছেন ট্রাম্প। এর অর্থ হচ্ছে রাজনৈতিকভাবেও চরম হেনস্থার মধ্যে পড়তে হবে জেলেনস্কিকে। যদি তাই হয় তাহলে যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তা ছাড়া জেলেনস্কির পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব, এটি অনস্বীকার্য। সেক্ষেত্রে জেলেনস্কি যুদ্ধটা চালিয়ে যাবেন কি করে? এই ঘটনা অথবা দুর্ঘটনার পর ইউরোপের দেশগুলো অবশ্য একাট্টা হয়েছে। জার্মানির চ্যান্সেলর ওয়ালাফ শুলস বলেছেন, ইউক্রেনের মানুষ শান্তি চান, শান্তি কত জরুরি তা ওদের চেয়ে বেশি কেউ জানেন না, সেই কারণেই আমরা সকলে দীর্ঘস্থায়ী শান্তির দাবি করে আসছি। জার্মানি এবং ইউরোপের উপর ভরসা রাখতে পারে ইউক্রেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, আমরা 3 বছর আগেও ইউক্রেনকে সাহায্য করতে এবং রাশিয়ার উপর বিধিনিষেধ চাপাতে সম্মত হয়েছিলাম, এখনও তাই করতে চাই। আমরা বলতে আমি আমেরিকা,
সমগ্র ইউরোপ, জাপান, কানাডা সকলের কথাই বলছি। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেন, ইউক্রেনের পেটে তো ঘুষি মারা হলো, বন্ধুদের মধ্যে আলোচনার রাস্তা খোলা রাখতে হবে, কিন্তু সেটা এভাবে প্রকাশ্যে ক্যামেরার সামনে হলে একজনই জিতে যান, আর তিনি ক্রেমলিনে বসে আছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন বলেন, ইউক্রেনের মানুষের সাহসকে সম্মান জানাই, কঠোর হন, সাহসী হন, ভয় পাবেন না। প্রেসিডেন্ট, আপনি একা নন, আমরা শান্তির জন্য আপনার পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাব। এছাড়া মালদোভার প্রেসিডেন্ট মাইয়া স্যান্ডু, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পিটার প্যাভেলো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। এসব মিষ্টি কথায় অবশ্য চিরে ভিজবে না। ইউক্রেনকে লড়াইটা শেষ পর্যন্ত লড়তে হবে অস্ত্র দিয়েই, আর সেই অস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তথা ট্রাম্প যদি আর অস্ত্রের যোগান না দেন, তাহলে জেলেনস্কিকে এই যুদ্ধে অবশ্যই পরাজয় মেনে নিতে হবে। যদিও ইউক্রেনবাসীর কাছে জেলেনস্কি এখন নায়কের মর্যাদা পাচ্ছেন, প্রচুর বাহবা পাচ্ছেন। যেমন গতকাল একজন ইউক্রেনীয় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন, মর্যাদা একটি অত্যন্ত মূল্যবান বিষয়, রাশিয়া এত নৃশংসতা চালিয়েও আমাদের মর্যাদা ভাঙতে পারেনি। আমেরিকা কি করে আশা করে সেটি পারবে? তারপরও বলা যায়, শুধু আত্মমর্যাদা শক্তিতে বলিয়ান হয়ে একটি সশস্ত্র যুদ্ধ বছরের পর বছর ধরে চালানো যায় না। জেলেনস্কি কি এই সত্য উপলব্ধি করতে পেরেছেন?